আজ ১লা জুন ২০২৬ সোমবার। ঝটপট ১০টা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর, যার মধ্যে থাকছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় ৩৫ জন নতুন মন্ত্রীর শপথ নেওয়ার খবর, রাজ্যে আজ থেকে শুরু হওয়া সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের খবর, হকার উচ্ছেদের বিরুদ্ধে ধূপগুড়িতে বামেদের বিক্ষোভের খবর, থাকছে ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি বলে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের স্বীকার করার খবর, বিরোধী দলনেতা বাছাই ঘিরে বিধানসভায় সই কেলেঙ্কারি নিয়ে নজিরবিহীনভাবে তৃণমূলের বিপাকে পড়ার খবর সহ আরও কয়েকটা গুরুত্বপূর্ণ খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজ লোকভবনে অর্থাৎ রাজভবনে হলো রাজকীয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় যোগ দিলেন আরও ৩৫ জন মন্ত্রী। সোমবার সকাল ১১টায় কলকাতার লোকভবনে জমকালো এবং ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা মতোই এদিন রাজ্যপাল আর.এন. রবি মহোদয়ের উপস্থিতিতে নতুন করে আরও ৩৫ জন মন্ত্রী শপথ বাক্য পাঠ করেছেন। বন্দে মাতারাম ধ্বনি এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এই রাজকীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রথম দফায় শপথ নেওয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজকের এই মেগা সম্প্রসারণের পর শুভেন্দু সরকারের মোট মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো ৪১ জনে। সোমবার সকাল থেকেই লোকভবনের পরিবেশ ছিল উৎসব মুখর। শপথ নিতে আসা অধিকাংশ বিধায়কই এদিন খাঁটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য মেনে ধুতি পাঞ্জাবিতে সেজে এসেছিলেন। অনেকেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাখতে নিজেদের পরিবার এবং আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ অগ্রওয়াল এক এক করে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন এবং রাজ্যপাল আর.এন. রবি তাঁদের পদের এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এদিনের শপথ গ্রহণে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্য এবং সাংগঠনিক দক্ষতাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এদিন লোকভবনে শপথ নিয়েছে তাপস রায় মানিকতলার বিধায়ক, দীপক বর্মন ফালাকাটার বিধায়ক, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির বিধায়ক, শারদত মুখোপাধ্যায় রাজারহাট নিউ টাউনের বিধায়ক, স্বপন দাশগুপ্ত রাসবিহারীর বিধায়ক, সজল ঘোষ বরানগরের বিধায়ক, শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক, অর্জুন সিং নোয়াপাড়ার বিধায়ক, অশোক দিন্দা ময়নার বিধায়ক, ইন্দ্রনীল খাঁ বেহালা পশ্চিমের বিধায়ক, মালতী রাভা রায় তুফানগঞ্জের বিধায়ক, রাজেশ মাহাতো গোপীবল্লভপুরের বিধায়ক সহ মোট ৩৫ জন। এছাড়া আউশ গ্রামের কলিতা মাঝি এবং কান্দির গার্গী ঘোষ দাসও শপথ নিয়েছেন আজ। এর মধ্যে পূর্ণ মন্ত্রিত্ব পাচ্ছেন দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ ওরাঁও, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধ কুমার মণ্ডল, অজয় পোদ্দার এবং অরূপ কুমার দাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। এছাড়া প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ১৮ জন। এই তালিকায় রয়েছেন জুয়েল মুর্মু, ডক্টর হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, দিবাকর ঘরামি, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী দাস ঘোষ, উমেশ রায়, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার এবং অমিয় কিসকো। মন্ত্রিসভা গঠনে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে শুভেন্দু সরকার। উত্তরবঙ্গ থেকে ৩ জনকে পূর্ণমন্ত্রীর তালিকায় আনা হয়েছে। তারা হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং কুমারগ্রামের মনোজ ওরাঁও। এছাড়াও তুফানগঞ্জের আদিবাসী নেত্রী মালতী রাভা রায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে রাজভবনে শপথ নিয়েছেন। এর পাশাপাশি উত্তরবঙ্গ থেকে প্রতিমন্ত্রীর ব্যাটন দেওয়া হয়েছে জুয়েল মুর্মু, আনন্দময় বর্মন এবং কালচিনির বিশাল লামাকে। গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তার সঙ্গে শপথ নেওয়া অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুদের দপ্তর ইতিমধ্যেই বণ্টিত হয়ে গিয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, লোকভবনে শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার পর সমস্ত নতুন মন্ত্রীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোজা নবান্নের উদ্দেশ্যে রওনা দেন। আজ বিকেলেই নবান্নে একটা জরুরি এবং উচ্চ পর্যায়ের ক্যাবিনেট বৈঠক ডাকার কথা রয়েছে। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার হাতে কোন মন্ত্রকের দায়িত্ব তুলে দেবেন তা চূড়ান্ত আকারে প্রকাশ করবেন বলে জানা যাচ্ছে। ইরানের আইআরজিসির লাগামহীন আধিপত্যে যুদ্ধের মাঝেই নাকি ইরানের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন বিরক্ত মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান নাকি অভিযোগ করেছেন যে আইআরজিসি স্বেচ্ছাচারিতা চালাচ্ছে, দেশের নির্বাচিত সরকারকে এড়িয়েই নিজেরাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। যদিও বিদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সব সংবাদকে ডাহা মিথ্যা খবর বলে খারিজ করে দিয়েছে ইরান। সম্প্রতি ব্রিটেনের এক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে যে যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি চুক্তির আলোচনা সর্বত্র লাগামহীন আধিপত্য চালাচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এই ঘটনায় নাকি যার পর নাই ক্ষুব্ধ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে তিনি নাকি দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির কাছে নিজের ইস্তফাপত্র পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে, যদিও সেই সব দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছে ইরান। ব্রিটেনের ওই সংবাদ মাধ্যমের তরফে এও দাবি করা হয় যে আইআরজিসির বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে খামেইনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে বিদেশি সংবাদ মাধ্যমের তরফে এই দাবি করা হলেও তা পুরোপুরি খারিজ করে দিয়েছে ইরান। সরকারি সূত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পদত্যাগ করেননি, তিনি এই কঠিন সময়ে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। পাশাপাশি প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ এবং তথ্য বিভাগের উপপ্রধান সৈয়দ মেহেদি তাবাতাবাই এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে এই কুখ্যাত বিদেশি নেটওয়ার্কের কাজই হচ্ছে গুজব রটানো। এরা শুরু থেকেই এমন বহু হাস্যকর দাবি করে এসেছে যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বাস্তবতার পরিবর্তে নিজেদের মন গড়া কল্পনা। তিনি আরও লিখেছেন, প্রেসিডেন্ট যেমন ইরানের জাতীয় সংহতি এবং প্রতিরোধের পথ থেকে সরে আসবেন না, ঠিক তেমনি জনগণের সেবা থেকেও পিছু হটবেন না তিনি। ইরানের ঐক্য ভেঙে দেওয়ার ষড়যন্ত্র যারা করছে, উল্টে তাদেরকেই কবরে পাঠানো হবে, তাদের কবরেই ঠাঁই হবে। আজ থেকে শুরু হয়েছে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। আনন্দে উদ্বেল তাই মহিলা যাত্রীরা। রাজ্যে আজ থেকেই চালু হয়েছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকেই এই পরিষেবার সুযোগ মিলছে। বিভিন্ন সরকারি বাসে এই পরিষেবার সুবিধা নিতে পারছেন উপভোক্তারা, আর তাতেই খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। সকাল থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে মহিলা যাত্রীদের মধ্যে একই প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সূত্রের খবর, পিঙ্ক কার্ড হাতে নিয়ে সকাল থেকেই উচ্ছ্বসিত মহিলা যাত্রীরা। বিনামূল্যে যাত্রী পরিষেবার সুবিধা পেয়ে কেউ বলেছেন পাস পেয়েছি, ভীষণ খুশি, আবার কেউ বলেছেন ভীষণ সুন্দর ব্যবস্থা, খুব ভালো। এই পরিষেবার জন্য রাজ্য সরকারকে সাধুবাদ দিয়েছেন আর এক যাত্রী। তিনি বলেছেন খুব ভালো লাগছে, মেয়েদের জন্য খুব ভালো উদ্যোগ, শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগে বাসে যাতায়াতে যে অসুবিধা হতো সেই সমস্যা আর থাকবে না। উত্তরবঙ্গের বিভিন্ন রুটে সরকারি বাসের মহিলা যাত্রীদের মুখেও খুশির হাসি দেখা গিয়েছে আজ। উল্লেখ্য যে রাজ্যের সমস্ত ছোট রুটে যাতায়াতের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও নিখরচায় মহিলারা যাতায়াত করতে পারবেন আজ থেকেই। এই সুবিধা মেলার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে, যেখানে যাতায়াতের সময় কি কি নথি লাগবে এবং কিভাবে এই সুবিধা পাওয়া যাবে তা বলে দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে রাজ্য সরকারের তরফে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য একটা পিঙ্ক কার্ড দেওয়া হবে। আসলে এটা স্মার্ট কার্ড, যা দেখিয়ে সরকারি বাসে যাতায়াত করা যাবে। এই কার্ডটা দেখালে মূলত ফ্রি ট্রাভেল পাস কার্যকর হবে। আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই স্মার্ট কার্ড তৈরির জন্য কোনো নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি। এই কার্ডটা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। তবে এই কার্ডটা হস্তান্তরযোগ্য নয়। অফলাইনে নিকটবর্তী বিডিও, এসডিও অফিস বা পুরসভা অফিস থেকে ফর্ম তুলে আবেদন করতে হবে। এছাড়া সরকারের নির্দিষ্ট অনলাইন পোর্টাল থেকেও এই কার্ডের জন্য আবেদন করা যাবে।
যাবে। আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজ একটা ছবি এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। তবে এখনও যেহেতু স্মার্ট কার্ড বা পিন কার্ড তৈরি হয়নি, তাই আজ থেকে যে সরকারি বাসে উঠতে পারবেন না বা ফ্রিতে যাতায়াত করতে পারবেন না এরকমটা নয়। আপাতভাবে স্মার্ট কার্ড পাওয়ার আগে পর্যন্ত পরিচয়পত্র দিয়েই ফ্রিতে ভ্রমণ করা যাবে। বাসে উঠে কন্ডাক্টরকে আইডি কার্ড দেখালে তিনি একটা জিরো ভ্যালু টিকিট দেবেন। সরকার অনুমোদিত 6টা পরিচয়পত্রগুলোর মধ্যে যে কোনো একটা দেখালেই নিখরচায় সরকারি বাসে ভ্রমণ করা যাবে এবং সেই পরিচয়পত্রগুলোর অন্যতম হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি কার্ড ইত্যাদি। হকার উচ্ছেদের বিরুদ্ধে ধূপগুড়িতে বিক্ষোভ। 31শে মে রবিবার ডেপুটেশন দিয়েছে লাল ঝান্ডা অর্থাৎ সিপিআইএম দল বা বামরা। রেলের জমিতে বসবাসকারী গরিব মানুষ এবং স্ট্রিট হকারদের বিকল্প ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ করা চলবে না। এই মূল দাবি সহ মোট 5 দফা দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ধূপগুড়ি এরিয়া কমিটি রবিবার ধূপগুড়ি স্টেশন ম্যানেজারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম এর উদ্দেশ্যে এক স্মারকলিপি পেশ করেছে। রবিবার বিকেলে স্টেশন মোড় সংলগ্ন এলাকায় বিক্ষোভ সভা করে তারপর সিপিআইএমের একটা প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের হাতে এই ডেপুটেশন তুলে দেয়। স্মারকলিপিতে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ধূপগুড়ি স্টেশনে সমস্ত দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়ার পাশাপাশি যাত্রী সুরক্ষার বিষয়টাও জোরালোভাবে তোলা হয়েছে। বিক্ষোভ সভা থেকে অভিযোগ করা হয় স্টেশন চত্বরে রুটি রুজির টানে বসা রেল হকারদের ওপর সিআইএসএফ, আরপিএফ এবং জিআরপির জুলুমবাজি এবং হেনস্থা প্রতিনিয়ত বাড়ছে। এই বর্বরতা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ঢাকঢোল পেটানো অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ ধূপগুড়িতে কেন থমকে রয়েছে, রেল কর্তৃপক্ষের কাছে সেই জবাবও চাওয়া হয়। এই উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়। বিক্ষোভ সভায় ছিলেন জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তুষার বসু, জেলা কমিটির সদস্য মমতা রায়, নূর আলম সহ এরিয়া নেতৃত্ব। ডেপুটেশন শেষে ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার রেল কর্তৃপক্ষকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রেল কর্তৃপক্ষ যদি অবিলম্বে গরিব হকারদের পুনর্বাসন না দেয় এবং স্টেশন উন্নয়নের কাজ দ্রুত শুরু না করে, তবে আগামী দিনে ধূপগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গে রেলের এই জনবিরোধী এবং উদাসীন নীতির বিরুদ্ধে পার্টি আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় হকার এবং সাধারণ রেল যাত্রীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি। ইরাক এবং ইরানের মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়িয়ে পড়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি এও দাবি করেছেন যে 9 মাস আগে আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিলে তেহরান এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এইসব কথা বলেছেন। ইরাকে মার্কিন আগ্রাসনের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ইরাকে কি ঘটেছিল তা দেখুন, আমরা খুব খারাপ কাজ করেছি। এটা ছিল অত্যন্ত বোকামিপূর্ণ সিদ্ধান্ত। আসলে শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত ছিল না। এরপর ইরানের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের ইরানেও জড়ানো উচিত ছিল না, কিন্তু ইরানের সেই সক্ষমতা রয়েছে। যদি আমরা 9 মাস আগে B-2 বোমারু বিমান দিয়ে তাদের উপর হামলা না চালাতাম, তাহলে এখন তাদের পারমাণবিক অস্ত্র থাকতো এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। হয়তো তখন ইসরায়েল থাকতো না, এমনকি মধ্যপ্রাচ্য আগের রূপে থাকতো না। সাম্প্রতিক মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্র মূলত লক্ষ্যবস্তু করেনি। তিনি বলেন, তাদের সামরিক বাহিনীকে আমরা অনেকটা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা মধ্যপন্থী নয়। আমরা নেতৃত্বের বিভিন্ন অংশকে সরিয়ে দিয়েছি, কিন্তু সামরিক বাহিনীকে আমরা মূলত অক্ষত রেখেছি। ট্রাম্পের মতে, একটা দেশের সামরিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামো পুরোপুরি ধ্বংস করে দিলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি হতে পারে। তিনি বলেছেন, মানুষ এটা শুনে অবাক হতে পারে, কিন্তু যুদ্ধে এমন ভুল হয়েছে যেখানে সবাইকে সরিয়ে ফেলার পরও দেখা গিয়েছে একটা দেশ
40 বছরেও পুনর্গঠিত হতে পারেনি। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়েও আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একটা অসাধারণ চুক্তি করতে চায় এবং চুক্তির মাধ্যমে সংকটের সমাধান হলে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। ট্রাম্প আরও বলেছেন, ইরানের নেতারা দর কষাকষিতে অত্যন্ত দক্ষ, তবে তার দাবি যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, আমার কোনো তাড়াহুড়ো নেই, তাড়াহুড়ো করলে ভালো চুক্তি করা যায় না, ধীরে এগোলেও আমরা যা চাই তা পেয়ে যাচ্ছি। বিধানসভায় সই কেলেঙ্কারি, বিরোধী দলনেতা বাছাই ঘিরে কার্যত নজিরবিহীন বিপাকে তৃণমূল কংগ্রেস। দু জায়গায় দুরকম সই নিয়ে সন্দেহ, অসঙ্গতি মেলায় এফআইআর দায়ের, সিআইডি তদন্ত, একের পর এক বিধায়ককে সিআইডির নোটিশ, এমনকি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেই নোটিশ দেওয়া হয়েছে। সোমবার তাকে ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে। তার ঠিক আগে রবিবার এই সংক্রান্ত আলোচনার জন্য তৃণমূল বিধায়কদের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হলেও 80 জনের মধ্যে উপস্থিতি মাত্র 25%, অর্থাৎ 20 জন হাজির ছিলেন। ফলে বৈঠকটাই বাতিল হয়ে যায়। কিন্তু তৃণমূলের অন্দরে স্বাক্ষর কেলেঙ্কারির এই সূত্রপাত ঠিক কিভাবে একটু জানতে হয়। জানা যাচ্ছে, 4 মে ভোটের ফল প্রকাশের পর 6 তারিখ বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূল নেত্রী বৈঠক করেছিলেন। তাতে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। ওই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান, কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয় তা দেয়নি তৃণমূল। এরপর 13 এবং 14 মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব, সেটা জমা দিতে 19 মে ফের কালীঘাটে বৈঠক ডাকা হয় বিধায়কদের নিয়ে। ওই দিন কেউ ছিলেন, আবার কেউ ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় কজন গরহাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে 70 জনের সই করা একটা কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয় যে ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র, আর ওখানেই গরমিল শুরু। বিধানসভার সচিব দেখেন যে ওই প্রস্তাবনাপত্রে অনেক বিধায়কের নাম লেখা বড় বড় অক্ষরে, কারো আবার নামের আদ্যক্ষরে সই করা, অথচ নিয়ম অনুযায়ী এমন গুরুত্বপূর্ণ প্রস্তাবনায় পুরো নাম সই করার কথা তা নেই দেখে সন্দেহ হয় বিধানসভার সচিবের। তিনি তখন গত 13 এবং 14 মে তৃণমূল বিধায়কদের শপথের দিন হাজিরা খাতায় সই করা পাতাগুলোর ফটোকপি করে নেন। এরপর ওই প্রস্তাবনাপত্রের স্বাক্ষরের সঙ্গে সেটা মিলিয়ে দেখেন। তাতে দেখা যায় যে অন্তত 20 জনের স্বাক্ষর মেলেনি। তাতেই সইজালের অভিযোগে থানায় এফআইআর করেন বিধানসভার সচিব। তার অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্তভার গ্রহণ করে। নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু হয়। প্রথমেই চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে এই নোটিশ ধরান তদন্তকারীরা। রবিবার কালীঘাটের বাড়িতে বৈঠকে যোগ দিতে আসা নয়নাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি রীতিমতো মেজাজ হারিয়ে জানান যে সই জাল বলবেন না, আমি কোনো সই করিনি, নিজের নাম লিখেছিলাম মাত্র। ক্যানিং পূর্বের বাহারুল ইসলামের আবার সাপ কথা, সই তো আমি করিনি, আমি তো উপস্থিতই ছিলাম না মিটিংয়ে, তাহলে কি ভূতে সই করলো? এখন তদন্তে যদি প্রমাণিত হয় যে বিধানসভায় জমা দেওয়া প্রস্তাবনায় সই করেননি বিধায়করা, তাহলে অনেকেরই কিন্তু বিধায়ক পদ খারিজ তো বটেই, শাস্তিও হতে পারে। বিরোধী দলের মর্যাদা ধরে রাখতে 30 জন বিধায়ক দরকার। প্রস্তাবনায় 70 জনের সই আছে, তাদের মধ্যে কতজন নিজেরা সই করেননি তদন্ত শেষের পরেই তা প্রমাণিত হবে এবং তারা বড় শাস্তির মুখে পড়বেন। সেই সংখ্যাটা কত তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এই কারণে কি বিরোধী দলের তকমা খোয়াবে সদ্য প্রাক্তন শাসক দল তৃণমূল? আমেরিকার MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC গতকাল রবিবার এক বিবৃতিতে দাবি করেছে তারা আমেরিকার একটা MQ-1 ড্রোন ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনার বরাতে গালফ নিউজ এই তথ্য জানিয়েছে। ইরানি বার্তা সংস্থাটার প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুতামূলক অভিযান পরিচালনার উদ্দেশ্যে মার্কিন ড্রোনটা ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। ড্রোনটাকে দ্রুত
শনাক্ত করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটাকে ভূপাতিত করা হয়। এর আগে গত মঙ্গলবার আইআরজিসি বলেছিল আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার জবাব দেওয়ার বৈধ এবং সুনিশ্চিত অধিকার তারা সংরক্ষণ করে। একই সঙ্গে তখন আইআরজিসি দাবি করেছিল যে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট আমেরিকার একটা MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের আকাশ সীমায় প্রবেশ করা শত্রুপক্ষের একটা যুদ্ধ বিমান লক্ষ্য করে গুলি চালনার দাবিও করেছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালানোর পর আইআরজিসি এই দাবি করল। অবরুদ্ধ $1200 কোটি ফেরতের কথা প্রস্তাবিত চুক্তিতে রয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টিভি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকে অবরুদ্ধ $1200 কোটি সম্পদ মুক্তি দেওয়ার বিষয়টা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক একটা খসড়ার বরাত দেওয়া হয়েছে। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত একই ধরনের একটা বিষয়কে হোয়াইট হাউস বানোয়াট বলে উড়িয়ে দিয়েছিল। দুপক্ষের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্ভাব্য চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বিস্তারিত বিবৃতির ঠিক একদিন পর এই তথ্য সামনে এলো। তবে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিবৃতির মূল বিষয়গুলো একইভাবে ইরানি সূত্র খণ্ডন করেছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র 60 দিনের মধ্যে ইরানকে তার $1200 কোটি সম্পদে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে এই সব সম্পদ কোনো বাধা ছাড়াই ইরানের পছন্দের গন্তব্যের ব্যাংকগুলোতে স্থানান্তর এবং খরচ করা যায়। একদম শেষে বলি, নতুন করে নতুন আঙ্গিকে রাত 9টার পরে নিউজ নির্ভীকের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে ঝটপট 10টা খবর ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।